এটাই বাস্তব। নাটক কম করো প্রিয়। ছেলে বলেন মেয়ে বলেন, আপনার সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে আপনার ইনকাম। বিয়ের পরে প্রথম 7 বছর হাজবেন্ড ওয়াইফ ছাড়া পরিবারের কেউ একসাথে থাকতে পারবে না। মুরব্বি ওকে ওকে। হয় আমারে মারো, নাইলে সাকিব খান কও। আমলকি প্রেজেন্টস প্রেমের গল্পে আমি তানফির লিমন আছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে আজকের অতিথি হিসেবে উপস্থিত আছে দুইজন জনপ্রিয় মুখ, আরজে নীরব এবং লাবণ্য লিজা। নীরব ভাই, সেই যে 90 দশক পরবর্তী যে রেডিও এফএমে যে কথা শুনে প্রেমে পড়ে যেত অসংখ্য মেয়েরা, ইভেন ছেলেরাও পড়তো। আলহামদুলিল্লাহ, দুনিয়াতে একজন প্রেমে পড়ে নাই, তিনি হচ্ছেন উনি। মানে উনি আমি কোনোদিনও মানে ওর শো আমার বিয়ের আগে শুনি নাই, মানে ওর সাথে দেখা হওয়ার আগে কখনো শোনা হয়নি। ও ছোট মানুষ ছিল অ্যাকচুয়ালি, ওকে। কিন্তু আর তার চেয়ে বড় কথা হচ্ছে মানে আমি লাকি যে ও শোনে নাই। নীরব ভাই কি হচ্ছে বাল্য বিবাহ করেছিল ব্যাপারটা? কাইন্ডা মানে অল্পের জন্য বাল্যবিবাহ হয় নাই আমার। আপনাদের প্রেমের গল্প কিন্তু আমরা অসংখ্যবার বিভিন্ন জায়গায় শুনেছি। সেটা হচ্ছে শুটিং সেটে যাওয়া, এরপর নীরব ভাই হচ্ছে তাকে সারাদিন না দেখা, হঠাৎ বের হয়ে যাওয়ার সময় একবার চোখ পড়া, কমন প্রেমের গল্প। একদম। সো আজকে আমরা ওই গল্প শুনবো না। রাইট। আজকে হচ্ছে আমরা কোচের থেকে, লাইফ কোচের থেকে মাস্টার ক্লাস করব প্রেমের উপর, নীরব ভাই। এবং আমার মাস্টার কিন্তু সে। আমি যতটুকু বলি, যতটুকু শেখাই, যতটুকু ইতিবাচকতা ছড়ানোর চেষ্টা করি, আগে রাত্রে আমার ক্লাস হয়, সকালবেলা গিয়ে আমি জনগণের জন্য সেটাকে উদ্গীরণ করি যে ভাই লোক, আমি নতুন এই জিনিসটা শিখছি, চলো এটা নিয়ে আলাপ করি। সো আমার মাস্টার সে, আমি মাস্টারের পাশে বসে আছি, আমার ভয় লাগে। পৃথিবীর সব বিবাহিত পুরুষের একটা প্রেমের কমন থিওরি হচ্ছে হ্যাঁ। স্ত্রীকে একটু খুশি করে দেওয়া, জাস্ট সেফ জোনে খেলা। আপনার মতো মানুষ সেও যদি সেফ জোনে খেলে তাহলে কিন্তু এটা দর্শক মানবে না ভাই। অ্যাকচুয়ালি মানে আমি পারতপক্ষে কোনোদিন মিথ্যা বলি না, আর মিথ্যা বললে কারো বাপের সাধ্য নেই ধরার। কিন্তু লিটারেলি শি ইজ আ পিওর ডাইনামিক সোল। মানে হয় না যে ছেলেরা ভদ্রতা শিখবে মা বাপের কাছ থেকে, কিন্তু বাদ বাকি সব গুণ শেখায় আসলে বউ। মানে আমি আজকে ধরো যেই নতুন একটা প্রফেশন বাংলাদেশে শুরু করেছি, আরও কিছু মানুষ হয়তো জয়েন করেছেন এরই মধ্যে, আমাদের ধারণাই ছিল না যে ভালোবাসার রূপটাকে ব্যাখ্যা করা সম্ভব। আমরা মনে করতাম যে সন্ধ্যাবেলায় বাপ বাজার করে এনে দেবে, মা রান্না করবে, বছর বছর একটা বাচ্চা হবে, ভালোবাসা শেষ। কিন্তু নাও সিচুয়েশন চেঞ্জড। এখন শুধু বাচ্চা ভালোবাসাটাই ম্যাটার করে না, আর অনেক কিছু ম্যাটার করে। বরং ভালোবাসাটা আমার মনে হয় সেকেন্ড প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটি একটা মানুষকে সম্মান কেমনে করতে হয় না, যে তুমি আমাকে ভালো না বাসলেও অনেক সময় চলে যায়, তুমি যদি আমাকে সম্মান করতে পারো, রেসপেক্টের সাথে দেখতে পারো, আমার ডিসিশনগুলোকে সমান মর্যাদা দিয়ে তুমি ভাবো, তাহলে আমার চলে যায়। ভালোবাসা থাকতে থাকতে না হয়ে যায়। ভালোবাসা আমি বলি যে অভ্যস্ততা। দেখবা যে ওই মানুষটাকে এই যে হুট করে একটা গাছের চারা আর একটা গাছে লাগাচ্ছে, অধিকাংশ বাংলাদেশে প্রায় 70% বিয়েই হয় সেটেল ম্যারেজ, একটা গাছ আরেকটা গাছের থেকে দিচ্ছে, কিন্তু ভালোবাসা হওয়ার কথাই না, হয়ে যায়। এই যে মিরাকলটা, এই যে অভ্যস্ততাটা, ওই জায়গাটায় সম্মানটা খুব জরুরি। প্রেমের বিয়েতে অনেক সময় দাম্পত্য কলহ তৈরি হয় বেশি, এটা কেন? ইজ দ্যাট সো? আমি একটু বলি এখানে। ইয়েস ম্যাডাম, আমার এক্সপ্লেনেশন আছে লেটার। না ঠিক আছে, যদিও আমাদের দুইজনের কখনোই একমত হবে না, আমি জানি কনফ্লিক্টই হবে, যাই হোক। এন্ড দ্যাটস বিউটি। সেটেল ম্যারেজ আর হচ্ছে লাভ ম্যারেজ, এই দুইটা আমার কাছে, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি না যে আপনার সাথে যদি আমার আগে থেকে দেখাশোনা না হয়, যদি বাবা মা আমাদের বিয়ে দিত, তাহলে আসলে সংসারটা কেমন হতো। এটা তো মানে আমি তো ইমাজিন করতে পারি না অ্যাটলিস্ট, যে প্রেমের বিয়েতে কি হয়, একটু হলেও কিন্তু ওই মানুষটা সম্পর্কে জানাশোনা মানুষের থাকে। হ্যাঁ, পরে গিয়ে মানুষ জীবন ধরেই একটা মানুষকে জানতে থাকে, দ্যাটস ডিফারেন্ট থিং। বাট সেটেল ম্যারেজে কিন্তু ওই জিনিসটুকুও থাকে না, যে এই মানুষটা, আমি যেমন, ও ঘরে ফিরবে, ঘরে ফিরে ওর মানে ঢোকার সাথে অ্যাপ্রোচটা কি হবে, আমি ওর সাথে কিভাবে কথা বলবো, কি করব, ওইটা যেমন আমি 1-1.5 বছর পরের কথা বলছি না, আমি বিয়ের ইমিডিয়েট পরের কথা বলছি। সেই বিয়েটা কিন্তু সেটেল ম্যারেজে জানা সম্ভব না একটা মানুষের ক্ষেত্রে, ওটা থাকতে 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 শিখবে। বাট
লাভ ম্যারেজে ওই অ্যাপ্রোচটা তো আমি জানি যে হাউ ইজ হি অ্যাকচুয়ালি। তো আমার কাছে এটা মনে হয় যে সেটেলের চাইতে মনে হয় প্রেমের বিয়ে নট নেসেসারি, বাট একটা মানুষকে জানাশোনা কিছুদিন হলেও জানাশোনাটা দরকার বিয়ে আচ্ছা, এবার উত্তরটা দিয়ে হচ্ছে যে কেন কনফ্লিক্টটা হয়। দেখো ভাই, প্রেমের বিয়েতে এক্সপেকটেশন থাকে, প্রত্যাশা থাকে যে আমার ভালোবাসার মানুষ আমাকে সবকিছুতে আগলে রাখবে, আমাকে সবকিছুতে মাথায় করে রাখবে, আমাকে সবকিছু দিবে, আমাকে বুঝবে। সেটেল ম্যারেজে সেটা থাকে না। সেটেল ম্যারেজে থাকে যে আমাকে সোনা গয়না দিবে, আমায় জামাই গেলে জামাই আদর করবে, 10 জন আসলে 10 জনকে খাওয়াবে, একদম লিখিত রূপের এইগুলো থাকে। সেটেল ম্যারেজ মোর ইনটু ভিজুয়াল, দেখানো। লাভ ম্যারেজ মোর ইনটু ফিলিংস। দুই জিনিস। এখন কোনটা আপনার দরকার সেটার উপরে। একজন আরজে নীরব সামলান কিভাবে আপনি? সে তো সবসময় কোনো না কোনোভাবে কথা দিয়ে জিতে বের হয়ে যাবে। প্রশ্ন বুঝে গেছি আমি। উত্তর হচ্ছে সে দুনিয়াতে হচ্ছে যত বেশি সরব, সে গেট দিয়ে ঢুকলেই মানে আরজে নীরব। এক্স্যাক্টলি নামের তখন একদম পারফেকশন চলে আসে, জাস্ট গেট দিয়ে ঢোকার সময় নীরব। আমি যেদিন তাকে বিয়ে করেছি, আমি আমার পরিবারে একটা লিখিত আইন চালু করেছি যে ওই যে ঘরটা আমার 1800 স্কোয়ার ফিটের বাসা, ওর মধ্যে আমি যখনই পা দেই তারপরে সমস্ত ডিসিশন তার, এবং যখনই আমি গেট দিয়ে বের হই তারপরে সমস্ত ডিসিশন আমার। এবং সেটা সেও জানে, সবার সামনেই বলেছি যে আমার ঘরের মধ্যে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমার কোনো স্বাধীনতা নেই। আমার ঘরের মধ্যে দেড় ফুট জায়গা আমার, ঠিক এইটুকু জায়গায় বিছানার এক কোণে আমি শুয়ে থাকি, পুরা বিছানাটাও না। উনি একটু তাড়া হয়ে এভাবে শোন আমার পায়ের উপরে পা দিয়ে, আর আমি এই কথা কুচিমুচি করে শুয়ে থাকি। তো এটা দেখবেন যে পুরুষদের অবস্থা কি, বাসায় যখন ওই গ্রিলের সাথে আপনার শাড়ি টানানো, দেখবেন টান টান করে শাড়ি টানানো, সালোয়ার টানানো, টান টান করে সালোয়ার টানানো, পায়জামা টানানো, টান টান করে পায়জামা টানানো, আর এক কোনায় কুচিমুচি হয়ে প্যান্ট এরম ঝুলে থাকে। ছেলেদের অবস্থা বাসে ওই রকমই। ওইরকম। আর বাচ্চা হইলে পরে ওই যে কোনা কাঞ্চে যে একটু শুয়ে থাকা, ওটাও ওইটাও শেষ। আমার মেয়ে উল্টা আমার বিপক্ষে, সারাটা দিন ঝাড়তে থাকে। মোরিঙ্গা ব্রাইটেনিং ফেস প্যাক প্রতিদিন ব্যবহারে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। এটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। মোরিঙ্গা ব্রাইটেনিং ফেস প্যাক, আমলকি, প্রকৃতির ছোঁয়ায় সৌন্দর্য। আপনি যে এত ধরনের ঘটনা অঘটনার মীমাংসা করেন বা অনেক সময় নেতিবাচক প্রভাবও পড়ে তার উপরে গিয়ে, ওইটা কখনো খারাপ লাগে কিনা? প্রথম দিকে ও আমার সামনেই কাউন্সিলিংগুলো অ্যাটেন্ড করতো, তো প্রথম দিকে আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগতো। পরের দিকে না, আসলেই দিস ইজ, যখন আপনি ওর কাছে তো বেসিক্যালি মানুষ হচ্ছে রিলেশনশিপে যে প্রবলেমগুলো ফেস করে মানুষ, এই প্রবলেমগুলো নিয়েই ওকে কল করে সলভ করার কোনো ওয়ে মানে খোঁজার জন্য আর কি। তো আপনি হাজারটা মানুষের প্রবলেম যখন আপনি শুনছেন, ওটা সামহাও না মানসিকভাবে একটু হলেও এফেক্ট করে। এবং ওর প্রথম দিকে আমি যেটা খেয়াল করতাম, ও প্রথম দিকে অনেক বেশি কিন্তু ওরকম আসলে হইতো, মানে এটা ওকে মেন্টালি কিছুটা এফেক্টেড করতো। এরপরে যখন এটা নিয়ে আমরা দুজন কথা বলা শুরু করছি, এরপর থেকে ও না, এখন আর ও এখন অ্যাকচুয়ালি ইউজ টু হয়ে গেছে, ওর কোনো প্রবলেম হয় না। আর আমার ক্ষেত্রে আমি যেটা বলবো যে কিছু কিছু ক্ষেত্রে আমি শিখি যে আচ্ছা লাইফে এরকম প্রবলেমও হয়, তখন মানে উপরওয়ালার কাছে অনেক সময় শুকরিয়াও আদায় করি, আবার শিখি যে হ্যাঁ এটা হতেও পারে, এখানে কিভাবে করে আসলে যাওয়া উচিত। ওইরকম নেতিবাচক কোনো কিছু করে না বেসিক্যালি। মানে হয় না যে আমরা হয়তো সাধারণ দৃষ্টিতে ভাবতেই পারবেন না পৃথিবীতে অন্তত বাংলাদেশে মানুষের কত রকমের রিলেশনশিপ ইস্যু নিয়ে যন্ত্রণা। ইউ রিয়েলি কাম থিংক, মানে আমরা সাধারণ মানুষ মনে করি যে আমাদের প্রত্যেকটা একটা যৌথ পরিবার, আমরা ভালো আছি। ভাই, কেউ ভালো নাই, নো ওয়ান। আপনি এক করে একটা রুমের মধ্যে আটকায় ছেলেটাকে জিজ্ঞেস করেন, হাজারটা প্রবলেম তার ওয়াইফের সঙ্গে। বউটাকে জিজ্ঞেস করেন, লাখটা প্রবলেম তার ওয়াইফের স্বামীর সাথে। কেউ ভালো নেই। এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এটা আমরা না চাপায় রাখতে চাই, আমরা কথা বলতে চাই না। যদি শেয়ার না করি, আমি যদি ওকে না বলি যে বাবু আমার এটা ভালো লাগতেছে না বা আমি এটা পারতেছি না, কেমনে উদ্ধার করো, শি উইল হেল্প মি। অফকোর্স হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ট্রাস্ট ইস্যু এত বেশি বৈষম্য, এত বেশি অসম্মান একজন আরেকজনকে করে যে এখন সম্পর্ক বাঁচানোর দায় হয়ে গেছে। আপনি 2 বছর আগে জানতেন যে প্রতি 40 মিনিটে একজন ডিভোর্স হয়, এখন আপনি হিসেব করলে হয়তো সেটা ডাবল হয়ে গেছে এবং এটা আরও বাড়বে। যদি সঠিকভাবে
আমরা সম্পর্কের পরিচর্যাটা না করা আমরা হয় আমরা আসলে। বলি যে সম্পর্ক নিয়ে যারা কাজ করি যে যদি আপনি সমস্যাটা লিখতে পারেন তাহলে আপনি 100%-এর মধ্যে 70% আপনার সমাধান হয়ে যায়। আপনি যদি এই জিনিসগুলো নিয়ে কাজ না করেন বাংলাদেশে কোনোদিন আর রিলেশনশিপ ভালো হবে না, বাট এটা খুব জরুরি, ইউ নিড টু স্পিক আপ। সেক্ষেত্রে রিলেশনশিপের জায়গাটা সুন্দর রাখার জন্য কোন বিষয়গুলোতে খুব সূক্ষ্মভাবে আসলে নজর দেওয়া উচিত? আমার কাছে যেটা মনে হয় রিলেশনশিপে কয়েকটা জিনিস খুব জরুরি। এক নাম্বারটা হচ্ছে একটা ছেলে এবং একটা মেয়ের কিন্তু বেসিক পার্থক্য আছে। ও শাড়ি পরছে, আমি পাঞ্জাবি পরছি, ওর চুল লম্বা, আমার চুল খাটো, এ তো বাহ্যিক পরিবর্তন, ভেতরের পরিবর্তনটা কি? ওর অনুভূতি সূক্ষ্ম আর আমি হচ্ছে গন্ডার। একটা বাতাস গেলে ফুলের সুগন্ধি গেলে ও টের পায়, আমার কানের কাছে মাইক না বাজানো পর্যন্ত আমার কোনো দম ফেরে না। অন ক্যামেরা স্বীকার করার জন্য থ্যাঙ্কস। ইট ইজ। সেকেন্ড হচ্ছে মানে এটা কিন্তু একটা সহজ ভাবে দেখার ব্যাপার নাই। তরকারিতে আপনার লবণ বেশি হয়েছে, আপনি চুপচাপ খেয়ে উঠলেন, তরকারিতে লবণ বেশি হয়েছে, সে খাওয়ার সময় দেখলো যারে লবণ বেশি হয়েছে আমার জামাই কিছু বলে নাই, আপনার কিন্তু ভালোবাসা বেড়ে গেল। একই জিনিস কিন্তু আপনি আপনার মা বাবার সাথে, আমি সবসময় এই কথাটা বলি, মানুষ আমাকে অনেক অপছন্দ করে এই জন্যে, কিন্তু তারপরে আমি বলতে চাই বিয়ের পরে প্রথম 7 বছর হাজব্যান্ড ওয়াইফ ছাড়া পরিবারের কেউ একসাথে থাকতে পারবে না। সম্পর্ক টিকানোর প্রথম এবং একমাত্র পথ, বিয়ে করছেন ছেলে মেয়েকে নিয়ে আলাদা একটা বাসায় দেন যে বাবা তোমাদের রোমান্টিক পিরিয়ড 7 ইয়ার্স হবে, বাচ্চা একটা আইবে, তখন আমরা এসে মা বাবারা হেল্প করবো, এর মধ্যে আমরা অর্থনৈতিকভাবে হেল্প করব, তোমাদের ছেলে মেয়ের দায়িত্ব আছে মা বাবাকে দেখা, ওষুধপত্র ডাক্তারের কাছে নেওয়া নেবে, এই জিনিসগুলো করতে হবে। স্পেস বাড়াইতে হবে। হাজব্যান্ড ওয়াইফ টাইম বাংলাদেশে দেয় না কেউ দেয় না। সবাই মনে করে জামাই আমি বাড়ি ফিরছি, বাড়ি ফেরার পরে আমি গোসল দিয়ে টিভি দেখতে বসলাম, আরে তোমাদের সাথে আমি টিভি দেখতেছি, এই রোগ আমারও আছে, তোমাদের সাথে আমি টিভি দেখতেছি, আমি তোমাকে পরিবারকে টাইম দিচ্ছি না। ভাই এটা পরিবারকে টাইম দেয়া না। একই দিনে আপনি সবাইকে টাইম দিতে পারবেন না। আপনি সপ্তাহের কোনো একদিন 1 ঘন্টা বউকে দেন, 1 ঘন্টা বাচ্চাকে দেন, 1 ঘন্টা মা বাবাকে দেন, 1 ঘন্টা শ্বশুর শাশুড়িকে দেন। 3 নাম্বার হচ্ছে যে কোনো কিছু বলার আগে এটার ইনস অ্যান্ড আউট চিন্তা করতে হবে। একটা কথা আইলো আমি জবানে বলে ফেললাম, এটা যে এই বান্দির মনের মধ্যে কি ইফেক্ট করতেছে সেটা আমরা কেউ খেয়াল করি না। শি অর মি, হিমসেলফ অর হারসেলফ আলাদা পার্সন, আমাদের আলাদা অনুভূতি আছে, শিক্ষা ব্যবস্থা আলাদা, পরিবেশ আলাদা, বড় হওয়া আলাদা, সব আলাদা। সো একটা শব্দের গুরুত্ব তার কাছে একরকম, আমার কাছে আলাদা। সো যে কোনো কিছু বলার আগে ভাই চুপ হয়ে যাও, আগে চিন্তা করো বলা দরকার কিনা, বললে কেমনে বলবো, কোনটা বললে এই জিনিসটাকে সুন্দর করে প্রেজেন্ট করা যায়। ভাই আমি এমন সংসারের গল্পও শুনেছি যে খুবই ভালো দাম্পত্য সময় যাচ্ছে, কিন্তু একটা কোলবালিশ না দেওয়ার কারণে হাজব্যান্ডকে কোলবালিশ দিবে না, কোলবালিশ নিতে পারবে না, এর জন্য তাদের মানসিক যন্ত্রণা তৈরি হয়েছে হাজব্যান্ডের মধ্যে। আপনি এটা বলেন, আমি আপনাকে বলি বউকে চাকরি করতে দিবে না, এটা তো মানে বাংলাদেশে একটা বড় অংশের মানুষ চিন্তা করে। এবং লাকিলি আমি সব বোনদের উদ্দেশ্যে বলবো যে থ্রু আউট চ্যানেল আই যারা এই অনুষ্ঠানটা দেখবেন, যে ভাই ছেলে বলেন মেয়ে বলেন, আপনার সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে আপনার ইনকাম, আপনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আপনার ইনকাম। একটা সম্পর্ক টিকাইতে গেলে ছেলে এবং মেয়ে দুজনের সমান সক্ষমতা থাকতে হবে। আর সেই সক্ষমতাটা আসলে ওই ফিনান্সিয়াল স্ট্রংনেস থেকেই মানুষের মধ্যে আসে। তাছাড়া একটা মেয়ে যখনই ও নিজে কিছু করে না, হাজব্যান্ডের ইনকামে চলে, বেশিরভাগ আরো ডিভোর্সের সংখ্যা কিন্তু আরো বেশি থাকতো। এইটা একটা পজিটিভ না নেগেটিভ আমি জানি না, বাট দিস ইজ ট্রু। অনেক সময় দেখা যায় কিন্তু সম্পর্ক ক্ষেত্রে ওয়াইফরা অনেক বেশি স্যাক্রিফাইস করে বা অনেক বেশি টলারেট করে, যেটা আসলে হাজব্যান্ড ওয়াইফ তো ইকুয়াল একটা ফ্যাক্ট। এই ইকুয়ালিটি যদি থাকে তাহলে কিন্তু সেটা হবে না, তাই না? বাট মেয়েরা অনেক বেশি টলারেট করে, এবং সেটা এই যে ফিনান্সিয়াল ব্যাকআপটা নিজের না থাকার কারণে মেয়েরা করে। এবং শুনে খুশি হব, আমার বউ আমার চেয়ে বেশি ইনকাম করে, আলহামদুলিল্লাহ, এন্ড আই এম সো প্রাউড অফ ইট। আর্জেন্টিনা তো এখন প্রচুর ডলারের মালিক বাংলাদেশে। না না, এইটা ভুল বলছে ও, এটা হয়তো আগে ছিল বা এখনো যে আমার ইনকাম কমে গেছে তা না, ওর ইনকাম আরো বেড়ে গেছে মাশাআল্লাহ। আমাদের 9 বছরের বিবাহিত জীবনের মধ্যে 3.5-4 বছর আমাকে আমার বউ সাপোর্ট করছে, ইকোনমিক্যালি সাপোর্ট করছে। কখনো এরকম হয়েছে যে আমি বাসা ভাড়া দেওয়ার পরে আমার খাবারের টাকা নেই, সে আমাকে না জানায় চাল কিনে আনছে, না জানায় বাজার কিনে আনছে, সবজি করছে। এখনো এভরি টাইম কিছু না কিছু হয়তো হাতে নিয়ে ঢুকতেছে। সো একটা মেয়ে যদি ইনকাম করে, একটা পুরুষের যে কতখানি রিলিফ হয় আমি জানি, আল্লাহ মাফ করুক, আমি জানি আমি যদি আজকে মরে যাই আমার বউ আমার বাচ্চাকে দেখতে পারবে, আমার প্রেশার অর্ধেক কিন্তু থাকে না। আল্লাহ মাফ করুক, সেটা চাই না, যদিও সেটা চাই না।
বাট এটা একটা রিয়ালিটি। সন্তানের মাথার উপরে নীরব তার ভাই, বাবা। আপনি অনেক জীবনবাদী একজন মানুষ। I am very calculated. আপনি চমৎকার একজন জীবনবাদী মানুষ। সেই জায়গা থেকে কখনো কোনো সূক্ষ্ম কোনো বিষয় খুব মনে পড়ে যে এইরকম একটা খারাপ সময় পার করে এসেছি, এরকম কোনো ছোট গল্প আছে যেটা থেকে কেউ শিক্ষা নিতে পারে? একটা জিনিস আমি বলি, অনেকেই পরিবারকে অনেক বড় মনে করে, যে কেউ নাই দুনিয়ায়, শুধুমাত্র পরিবার আপনার পাশে দাঁড়াবে। বিশ্বাস করেন, মিথ্যা কথা। আপনি যখনই বিপদে পড়বেন, আপনার পরিবার আপনাকে সবচেয়ে আগে ছাইড়া যাবে। দুনিয়ার যে কোনো পরিবার, আপনি যদি দেখেন যে আপনার পরিবার এখনো পাশে আছে, তার মানে আপনি ধরে নেন আপনি বড় বিপদে পড়েন নাই। রাইট। যখন বড় বিপদে পড়বেন, সবচেয়ে আগে ছাড়বে আপনার পরিবার, তারপরে ছাড়বে বন্ধু বান্ধব, যারা আপনার কাছে সুবিধাভোগী। এই গত পরশু দিনও তো আপনি কি বলে আমাদের পপিয়া পাড়িয়ে দেখলেন, প্রত্যেকটা কাণ্ড আসলে এইরকম। যতক্ষণ সুবিধা নিতে পারবে ততক্ষণ পরিবার মানুষজন সাথে থাকবে। দুনিয়াতে কেউ আপন না, কেউ কোনোদিন ছিল না, কেউ কোনোদিন থাকবে না। সবাই সুসময়ের মধু নেওয়ার জন্য ব্যস্ত। আপনি কি জানেন একটি ভালো সানস্ক্রিন ব্যবহার করে আপনিও পেতে পারেন ভালো অনুভূতি। আমলকি ইন্টেন্সিভ স্কিন ব্যারিয়ার ক্রিম অন্যান্য সাধারণ সানস্ক্রিন ব্যবহার করার চেয়ে ভালো কাজ করে। এটি সূর্যের ইউভি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে এবং দাগ মুক্ত রাখে। আমলকি ইন্টেন্সিভ স্কিন ব্যারিয়ার ক্রিম আপনার ত্বকের জন্য নিখুঁত পছন্দ। আমলকি, প্রকৃতির ছোঁয়ায় সৌন্দর্য। নীরব ভাই, আমরা এখন একটু ফান সেগমেন্ট করব। আমাদের 2-3টা ফান সেগমেন্ট। আমার এখানে কিছু ছবি আছে, যেটা হচ্ছে আপুকে আমি ওখানে বসে ছবিগুলো ধরবো, অথবা সেই মাথার উপরে ধরবে, আমাকে সেটা আপনি এখানে বসে কঠিন কঠিন ক্লু দিবেন, আপু যেন বলতে না পারে। ও মাই গড। ঠিক আছে? মানে ছবি দেখে আমি ছবিটা দেখবো না, আমি ওর এক্সপ্রেশন দেখবো, তাই তো? ওকে আপু, ছবি কিন্তু দেখানো হয়ে গেছে। ভাইকে আপনি একটু ধরেন। এই আপা এই চ্যানেলে একটা অনুষ্ঠান উপস্থাপনা করে। এ তো সহজ ক্লু। আচ্ছা, তারপর? হ্যাঁ, সেকেন্ড ক্লু হচ্ছে এই সাম্প্রতিক আন্দোলনে এই আপার একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছিল। আই লাভ ইউ মেরা জান। ট্যালেন্ট ভাই। দীপ্তিকে নতুন উপস্থাপিকা হিসেবে কেমন লাগে আপনার কাছে? আমি ওনার ওই একটা অনুষ্ঠানই দেখেছি, আমার মনে হয়েছে যে উনি সময় সঠিক ব্যবহারটা করেছিলেন। এবার ভীষণ কঠিন। আমার একমাত্র বন্ধু, একমাত্র শত্রু। শান্তাজাহান। Yes! দেখা যাবে না। আচ্ছা, মানে আমি ভাবছি গার্ল। না না, ওকে, কিবরিয়া ভাইয়ের সাথে আসলে সম্পর্কে আই লাভ কিবরিয়া। কিবরিয়ার আমি প্রায় 10 বছর একই হলে থেকেছি, একই সাথে সংগঠন করেছি। কিবরিয়ার আসলে তুলনা হয় না বাংলাদেশের অনলাইন জগতে। ও মাফিয়া, এবং আমি ওর দ্বারা অনেক বেশি অনুপ্রাণিত। ওইটা জানে যে ওর কোনো বিপদের দিনে বাংলাদেশে একটা মানুষ যদি পাশে দাঁড়ায়, সে আর যে নীরব। এবং আমি এটা বিশ্বাস করি, আমার কোনো বিপদ হইলে সবচেয়ে আগে যদি কেউ দাঁড়ায় ও। এটা হচ্ছে বন্ধুত্বের জায়গায়। শত্রুতার জায়গা হচ্ছে ওই যে বন্ধু তুমি শত্রু তুমি, কারণ হচ্ছে আমার ভালো লাগে যে আমি যদি ওর একটু হইলেও প্রতিদ্বন্দ্বিতায় থাকতে পারি, এটা আমার জন্য ভালো লাগে। আবার আমরা এরকমটা সময় পার করেছি, আমরা টিআরপি বলতাম, যে আমরা বলতাম আরআরপি, রেডিও রেটিং প্রোগ্রাম। আমরা যখন অনুষ্ঠান করতাম, আমরা প্রত্যেক সপ্তাহের শেষে আমাদের কাছে এসএনএলসের নামে একটা প্রতিষ্ঠান ছিল, তারা রিপোর্ট দিত কার অনুষ্ঠান কত মানুষ শুনেছে, এবং অধিকাংশ সময় দেখা যেত বছর শেষে আমাকে মানুষ বেশি শুনেছে। এবং তখন কিবরিয়ার রাগ, তখন কিবরিয়ার জিদ আমার খুব ভালো লাগতো, এবং ওইটা দেখে আমার মনে হতো, যা সালা, আগামী বছর তোকে আমি জিততে দিব না, আমিই ফার্স্ট হব। এবার কিন্তু লিজাকে কিন্তু কুপকাত করে দিতে হবে একদম দেখাই যাবে না, ঘোরানো যাবে না কিন্তু। হ্যাঁ, ক্লুর পর ক্লু চলতে থাকবে, ক্লুর পর ক্লু চলবে। খুব কঠিন একটা ক্লু দিই, ওনার সম্প্রতি বিয়ে হয়েছে একজন সিঙ্গার। এর চাইতে বাচ্চা ক্লু আর কি আছে বলেন? নাও আই গট ইট। ওকে না, বিকজ রোজা অনেক আদরের এবং অনেক ভালোবাসার। আমি আই লাইক হার, আমার খুব পছন্দের। এবার একটা বড় নে একটা ব্লাস্ট, এবার Okay. ফাটবে কিন্তু। ওকে ফাটবে। ওকে। ভাই, এত কোশ্চেন আমাকেই কেন? নাম্বার 1, কি? আর কোনো কথা হবে না, নাম্বার 1, এবং যিনি আমার নামে কেস করছিলেন। ভাই, আপনি বউরে এত ভালোবাসেন কেন? আপনি তো সব বলে দিচ্ছেন। আর তারপরেও তার ব্যাট দেখছো, সার্কিট দেখছো ঘুরতেছে। আরেকটা হয় আমারে মারো, নাইলে সাকিব খান কও।
ওকে বুঝছো? মানে বাংলাদেশে সাকিব খানের উপরে কোনো সুন্দর মানুষই নাই, ইয়েস হইতে পারে না। সাকিব খানের চেয়ে ভালো অভিনয় করে কেউ নাই, বাকি সাকিব খানের মতো দেখতেও কেউ নেই। এক নম্বর সাকিব খান, আমার এক খুব নম্বর। proud এবং লাগে, যারা উনি আমাদের যারা industry সাকিব খানের hero। নিন্দে করে তারা জেলাসিতে করে। ভাইয়া এবার আমরা হচ্ছে একটা দ্বিতীয় সেগমেন্ট খেলবো, যেটা খুবই ইন্টারেস্টিং। আপুর হাতে একটা হেডফোন দেওয়া হলো, হেডফোনটি সে কানে পড়বে এবং আপনাকে আমি কিছু লাইন্স দিব, যে লাইন্সটা হচ্ছে আপনি লিপে বলবেন বা শব্দ করেও বলতে পারবেন, সে শুনতে পারবে না, সেটা তার বলতে হবে, রিপিট করতে হবে। রেডি আপু? আপু আপনি কিন্তু জিততে হবে, মানে নীরব ভাইয়ের সাথে জিততে হবে। ভাই এই আমি হচ্ছে জিততে বিষয়। পারি না। ওকে 3 ওয়ার্ডস, 3 শব্দ। প্রথমটা হচ্ছে নাইস, নাইস, 3 শব্দ। নাইস, কাজ, নাইস, ও নাইস, হ্যাঁ। ওকে এন্ড নাইস এন্ড অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ, নাইস এন্ড অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ। বাহ বাহ বাহ। নেক্সট, চাচা হেনা কোথায়? চাচা, হ্যাঁ, ভেঙে ভেঙে বলেন। চাচা চাচা, হেনা, এনা, হেনা, হেনা, চাচা, হেনা কোথায়? চাচা হেনা কোথায়? আম ভেরি গুড অ্যাক্টর। পরেরটা, নেক্সট, 3 শব্দ। মুরব্বি, মুরব্বি, ওহো ওহো ওহো। সামনে ইয়ে চলতেছে, মিলাদ মাহফিল চলতেছে। মুরব্বি, মুরব্বি, ও ওহো ওহো। কোন রিসেন্ট ভাইরাল টপিক? মুরব্বি, মুরব্বি। ওকে ওকে কঠিন ক্লু দেন না। পরেরটা 2 শব্দ। চলো পালাই। বসো, না 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 না। চলো পালাই। বসো, যাই। ও মারে। চলো পালাই, চলো পালাই, চলো পালাই। এটা কেমনে কব? লিপসে সুন্দর করে বলেন। চলো, চলো, ফ্যান্টাস্টিক, পালাই। চলো পালাই। ওকে দ্যাটস গ্রেট, সুপার সুপার। ভাইয়া এবার হচ্ছে আপনার পালা, প্লিজ হেডফোনটা পরবেন। প্লিজ আপু, প্রথম ওয়ার্ড আপনি বোঝান তাকে। আচ্ছা ওকে। হ্যাঁ ভাইয়া, ক্লু। মাসুদ, 4 ওয়ার্ডস, 4টা শব্দ, একটা লাইন। হ্যাঁ, প্রথমটা নাম, মাসুদ। মাসুদ, ভালো হয়ে যাও। মানুষ ভালো হয়ে যাও। মাসুদ, মাসুদ ভালো হয়ে যাও। ইয়েস। ওকে, ওকে, ফার্স্ট ওয়ার্ড। এরপরে Great. হচ্ছে ক্লুদি, প্রেমের গল্প। প্রেমের গল্প ওকে, হইছে। সুপার সুপার। ওস্তাদ, ওস্তাদ। আই নো। ওস্তাদগিরি দেখাচ্ছি, ওয়েট। হ্যাঁ, এটাই বাস্তব। মানে দেখি বুঝতে পারি নাই। ওস্তাদগিরি কই যায়। কেন? বারে বারে এখন লিপস কেন নড়াইও বুঝতে না, পারেন না? বলার সময় ওস্তাদগিরি কই যায়? আরে, কি গালাগালি করতেছে আমার নামে? আমি বলি গালি আমিও দিব নিয়ে, দাঁড়া আগে খুঁজে। এটাই, দাঁড়াও, কয় অক্ষর, কয় অক্ষর? 2টা শব্দ। 2 শব্দ, ওকে। হ্যাঁ, প্রথম শব্দ এটাই, এটাই, এইটাই, এইটাই বাস্তব। এটাই বাস্তব। ইয়েস। রিপন ভিডিও। গ্রেট 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 গ্রেট। ওকে, তারপর হচ্ছে এটা 4 শব্দ। 4 শব্দ, হ্যাঁ বলো। নাটক, নাটক কম করো প্রিয়। ও গ্রেট গ্রেট। হইছে, খুলবো? না না, 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 আরেকটা আরো আবরেঙ্গা। আরেকটা আছে। 2 হ্যাঁ। শব্দ। দুষ্টু,
দুষ্ট কোকিল। ও গ্রেট। ও দেখছে। ট্যালেন্ট, না না এইটা দেখে নাই তো, এটা একদম আমরা ফ্রেশ নেয়া। এটা হইছে না হয় নাই বুঝি নাই। হইছে হইছে হইছে। হইছে। না ওটা তুমি পড়তে পড়তে যাও। থ্যাংক ইউ মাই পার্টনার, উনি সুন্দর করে লিপসিং করেছেন। অ্যাকচুয়ালি উনি লিপসিং না করলে আমি ওনার মনের কথা বুঝতাম, উনি যদি মনে মনেও বলতো তা বুঝতাম। এটাই বোধহয় বাস্তব। প্রেম। এটাই বাস্তব। এটাই নাটক বাস্তব। কম করো প্রিয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের চ্যানেল আইকে সময় দেওয়ার জন্য। আমরা ভীষণ কৃতজ্ঞ আপনাদেরকে পেয়ে। দর্শক, প্রেমের গল্পে আমাদের অতিথি হিসেবে ছিলেন দুজন জনপ্রিয় মুখ। পরবর্তীতে নতুন কোনো প্রেমের গল্প নিয়ে আবার হাজির হব আমরা, আমাদের সাথেই থাকবেন।